ওয়েলকাম টু দ্য ইউটিউব চ্যানেল ফিজিক্স প্রজেক্ট উইথ মোহনলাল। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর পদার্থবিদ্যার উপর আলোচনা করছি। ইউনিট 4 প্রথম অধ্যায় তড়িৎচুম্বকীয় আবেশ, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, প্রেজেন্টেড বাই মোহনলাল সামন্ত, অ্যাসিস্ট্যান্ট টিচার, তমলুক হ্যামিল্টন হাই স্কুল, তমলুক, পূর্ব মেদিনীপুর। তোমরা ফিজিক্স প্রজেক্ট উইথ মোহনলাল দিয়ে ইউটিউবে সার্চ করবে, আমার অন্যান্য ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে আগামী দিনে ভিডিও রিলিজ করলে তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। এটা পার্ট 1। এই পার্ট 1-এ আমরা আলোচনা করব চুম্বক প্রবাহ বা ফ্লাক্স, যেটাকে আমরা ইংরেজিতে বলি ম্যাগনেটিক ফ্লাক্স, আর তড়িৎচুম্বকীয় আবেশের সূত্রাবলী, লজ অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, যেখানে রয়েছে ফ্যারাডের সূত্রাবলী, ফ্যারাডের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং লেঞ্জের সূত্র, এবং শক্তি সংরক্ষণ সূত্র থেকে লেঞ্জের সূত্র ব্যাখ্যা। এগুলো আমরা এই অংশে আলোচনা করব। তাহলে এসো আমরা শুরু করি। প্রথমে জেনে নেই যে 1820 খ্রিস্টাব্দে হান্স ক্রিশ্চিয়ান ওরস্টেড, ডেনমার্কের বিজ্ঞানী, উনি প্রথম আমাদেরকে এক্সপেরিমেন্ট করে দেখান যে কোনো তারের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ ঘটে তার চারপাশে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। অর্থাৎ তড়িৎ প্রবাহ ঘটলে চুম্বক ক্ষেত্রের যে সৃষ্টি হয় সেটা উনি প্রথম আমাদের দেখিয়েছিলেন। ওনার এক্সপেরিমেন্টে ছিল তড়িৎ প্রবাহ আর চুম্বকত্ব। তড়িৎ প্রবাহ ঘটলে তার চারপাশে চুম্বকত্বের সৃষ্টি হয়, চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এটা ছিল ওরস্টেডের এক্সপেরিমেন্ট। এটা ছিল কত না 1820 খ্রিস্টাব্দে। এরপর চলে এলো তাহলে ঠিক উল্টো ব্যাপারটা, চুম্বক ক্ষেত্রে পরিবর্তন করলে তড়িৎ প্রবাহের কিছু সৃষ্টি হয় কিনা সেটা নিয়ে আবিষ্কার করলেন 1831 খ্রিস্টাব্দে ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে। উনি এরকম একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করেছিলেন। দেখো এক্সপেরিমেন্টার অ্যারেঞ্জমেন্টটা আমি দেখাচ্ছি। এই অ্যারেঞ্জমেন্টটা একটা হচ্ছে আয়রন রিং, ঠিক আছে? এখানে এই যে একটা আয়রন রিং দেখতে পাচ্ছ, এই যে আয়রন রিং, এটা হচ্ছে আয়রন রিং। এই আয়রন রিংয়ের উপর দুটো কুণ্ডলী, তামাত্রার কুণ্ডলী জড়ানো আছে, অন্তরিত তামাত্রার কুণ্ডলী। একটাকে নাম দিয়েছি P1 P2, আর একটা নাম দিচ্ছি S1 S2। এবারে দেখো P1 P2-র সঙ্গে একটা ব্যাটারি যোগ করা আছে। এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ নেগেটিভ, তার সঙ্গে একটা সুইচ, এই যে কে একটা চাবি, এটা একটা চাবি। আর S1 S2-র সঙ্গে যোগ করা আছে একটা গ্যালভানোমিটার G। এই গ্যালভানোমিটারে দেখতে পাচ্ছ মিডলে হচ্ছে 0, ডান দিকে পজিটিভ ভ্যালু, বাম দিকে নেগেটিভ ভ্যালু। অর্থাৎ যখন কোনো কারেন্ট ফ্লো করবে না তখন এটা মিডলে থাকবে, 0 লেভেলে থাকবে। আর যদি ক্লকওয়াইজ প্রবাহ যায় তাহলে যদি ডান দিকে প্রবাহ ঘটে, অ্যান্টি ক্লকওয়াইজ প্রবাহ গেলে বাম দিকে প্রবাহ ঘটবে। ঠিক আছে, ধরে নিচ্ছি আমরা। এবার উনি দেখলেন যখনই এই চাবিটাকে অন করলেন, ঠিক আছে, চাবিটাকে যখন অন করব, কে চাবিটাকে যখন আমরা অন করছি তখন উনি দেখলেন গ্যালভানোমিটার ডিফ্লেকশন করছে। আবার যখন অফ করছেন তখনও দেখছেন যে গ্যালভানোমিটারটা ডিফ্লেকশন করছে। অর্থাৎ এই আয়রন, এই P1 P2 কুণ্ডলীর মধ্যে যখন তড়িৎ প্রবাহ ঘটছে তাহলে তার পাশে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে। সেই চুম্বক ক্ষেত্রটাই এখানে তড়িৎচালক বল সৃষ্টি করছে। তাহলে এখানে ঠিক উল্টোটা আসছে, চুম্বকত্ব থেকে তড়িৎ প্রবাহ, ঠিক উল্টো ঘটনাটা। এটা উনি ফার্স্ট ল হিসেবে 1831-এ এটা প্রেজেন্ট করেছিলেন। তার ঠিক পরের বছর হেনরি এটাই আবিষ্কার করেছিলেন, কিন্তু যেহেতু প্রথম মাইকেল ফ্যারাডে করেছিলেন, প্রথম সূত্রটা প্রথমে প্রকাশ করেছিলেন, তাই এটা মাইকেল ফ্যারাডের নামেই আমরা জেনে থাকছি এবং ওনার নামেই এটা রয়েছে এই আবিষ্কারটা। এরপর 1834 খ্রিস্টাব্দে এমিল লেঞ্জ, যিনি রাশিয়ান বিজ্ঞানী, উনি করলেন কি না এই তড়িৎ প্রবাহের অভিমুখ সংক্রান্ত একটা সূত্র করেন। এই যে ডিরেকশন অফ দ্য ইনডিউসড ইএমএফ, ইএমএফটা কোন দিকে হবে তার সংক্রান্ত সূত্র। তাহলে ফ্যারাডের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র পড়ব এবং তারপরে লেঞ্জের সূত্র আমরা এখানে জানব। তার আগে আমরা জেনে নিই যে তড়িৎচুম্বকীয় আবেশ আসলে ব্যাপারটা কী। এই তড়িৎচুম্বকীয় আবেশ বুঝতে গেলে তোমাকে প্রথমেই দেখতে হবে, এই ছোট্ট একটা বর্তনী আমি দেখাচ্ছি, এই বর্তনীটা লক্ষ্য করো। বর্তনীতে দেখো 3টে অংশ রয়েছে। একটা লক্ষ্য করে দেখো, এই যে কুণ্ডলীটা, এই দেখতে পাচ্ছ এটা একটা কার্ডবোর্ড, এই যে কাগজের বোর্ড দেখতে পাচ্ছ, এটা কাগজের একটা চোঙাকৃতি
কার্ডবোর্ডের চোঙ এটা। এর উপরে দেখো এই যে অন্তরিত তামার তার দিয়ে ওই নির্দিষ্ট অক্ষের চারিদিকে অর্থাৎ স্প্রিংয়ের ন্যায় প্যাঁচালো করে রাখা হয়েছে, তার মানে সলিনয়েড। দেখো সলিনয়েডের দুই প্রান্ত দেখো, একটা প্রান্ত হচ্ছে গ্যালভানোমিটারে যোগ করা আছে আর একটা প্রান্ত গ্যালভানোমিটারে যোগ করা আছে, অর্থাৎ সলিনয়েডের দুই প্রান্ত একটা গ্যালভানোমিটার। এটা হচ্ছে একটা গ্যালভানোমিটার। এই গ্যালভানোমিটারের বৈশিষ্ট্য হচ্ছে মাঝখানের জিরো, দুপাশে ডান পাশে পজিটিভ রিডিং, বাম পাশে নেগেটিভ রিডিং, অর্থাৎ এর মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহ ঘটে তাহলে এই কাঁটাটার বিক্ষেপ ঘটবে। এবারে যদি ক্লকওয়াইজ প্রবাহ ঘটে, অ্যান্টি ক্লকওয়াইজ প্রবাহ ঘটলে আমরা ধরে নিচ্ছি লেফটে বিক্ষেপ ঘটবে, আর ক্লকওয়াইজ প্রবাহ ঘটলে আমরা ধরে নিচ্ছি রাইটে প্রবাহ, রাইট সাইডে এই কাঁটাটার বিক্ষেপ ঘটবে। তার মানে আমরা বিক্ষেপ লক্ষ্য করলেই দেখতে পেয়ে যাবো যে কোন দিকে প্রবাহ ঘটছে, ঠিক আছে। অ্যান্টি ক্লকওয়াইজ, এটা অ্যান্টি ক্লকওয়াইজ, আর এটা হচ্ছে ক্লকওয়াইজ। আর তার পাশে দেখো একটা দণ্ডচুম্বক রাখা রয়েছে। দণ্ডচুম্বকের ছোট্ট একটা দণ্ডচুম্বক, দুটো প্রান্ত আছে, এই যে এন মেরু আর এস মেরু। এন মেরুটাকে আমরা লাল দেখাচ্ছি আর এস মেরুটাকে সাদা করে দেখিয়েছি। তাহলে আমরা এই অবজারভেশনটা করব, এই দণ্ডচুম্বকটাকে দেখো কুণ্ডলীর সাপেক্ষে যখন স্থির রাখা হয়েছে তখন কিন্তু গ্যালভানোমিটারের বিক্ষেপ দেখানো হয়নি, অর্থাৎ এই অবস্থায় কোনো কারেন্ট প্রবাহ হচ্ছে না। বেশ, এইবারে আমরা কি করছি, এটাকে তো আমরা ছবি আকারে দেখাতে পারবো না, তাহলে ছবি আকারে যখন আমরা খাতায় আঁকবো তখন সিম্পল এই ব্যাপারটা আঁকবো। তাহলে একটা বৃত্তাকার কুণ্ডলী আঁকবে, এই বৃত্তাকার কুণ্ডলী, এই কুণ্ডলীর সঙ্গে দুই প্রান্তে একটা গ্যালভানোমিটার যোগ করা আছে, ঠিক আছে। এটা গ্যালভানোমিটার জি, আর এটা হচ্ছে কুণ্ডলী সি, আর এর কাছে একটা দণ্ডচুম্বককে আমরা নিয়ে আসবো। তাহলে দণ্ডচুম্বকের দুটো মেরু এখানে এঁকে দেবে, এটা এন মেরু, এটা এস মেরু। এই সিম্বলটাকে আমরা এইভাবে দেখাবো, এই জিনিসটাকে আমরা খাতাতে এইভাবে দেখাবো। তাহলে এটা হচ্ছে তামার তারের কুণ্ডলীটা দেখতে পাচ্ছি, কুণ্ডলী, তার দুই প্রান্তে গ্যালভানোমিটার, আর এটা দণ্ডচুম্বকের দুই মেরু। তাহলে এই অবস্থায় দেখবো গ্যালভানোমিটারের কোনো বিক্ষেপ হচ্ছে না। ক্লিয়ার? বেশ, এইবারে দেখো আমরা এখানে কি করে দেখাচ্ছি, কি দেখাচ্ছি লক্ষ্য করে দেখো যে একটা দণ্ডচুম্বকের এন মেরুকে আমরা কি করলাম, কুণ্ডলীর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। দেখছো, এই দেখো কুণ্ডলীর দিকে এন মেরুটা গতি হচ্ছে, উত্তর মেরু গতি দেখাচ্ছি কুণ্ডলীর দিকে, তাহলে উত্তর মেরুটা কুণ্ডলীর দিকে গেছে, ঠিক আছে। তাহলে দেখো কাঁটার বিক্ষেপ হয়ে গেছে লেফট সাইডে, তাই তো। তাহলে এন মেরুকে কাছে নিয়ে গেলে কি হচ্ছে না, লেফটে ডিফ্লেকশন হচ্ছে, লেফট সাইডে ডিফ্লেকশন হচ্ছে। আর ঠিক একই সঙ্গে যদি আমরা এন মেরুকে দূরে নিয়ে যাই তাহলে দেখবো ওটা, এন মেরুকে যদি দূরে নিয়ে যাই তখন দেখবো এটা রাইট সাইডে বিক্ষেপ করছে। ওটাকে আমরা কীভাবে, তোমরা খাতায় আঁকবে, খাতায় জাস্ট আঁকবে এরকম একটা, প্রথমে বৃত্তাকার কুণ্ডলী এঁকে ফেলো, এর সঙ্গে গ্যালভানোমিটারটা যোগ করো, এটা গ্যালভানোমিটার, আর দণ্ডচুম্বকটা এইখানে আঁকো এরকমভাবে, এন মেরু এস মেরু। তাহলে যখন দণ্ডচুম্বকটাকে কাছে নিয়ে আসছি, তাহলে এন মেরুটাকে কাছে নিয়ে আসছি, তাহলে এন মেরু কাছে নিয়ে এলে অ্যান্টি ক্লকওয়াইজ প্রবাহ, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হলে আমরা লেফটের ডিফ্লেকশন দেখাবো, ঠিক আছে, লেফট। আর যখন এটাকে আমরা পরের আবার একটা ছবিতে যখন আঁকবে তাহলে এঁকে নিচ্ছি, বেশ, আবার এখানে একটা মুছে দিচ্ছি, দেখো দণ্ডচুম্বকের এন মেরুকে করবো আমরা দূরে নিয়ে যাব। তাহলে এন মেরুকে যখন দূরে নিয়ে যাব তখন কি হবে না, এখানে ডান দিকে বিক্ষেপটা করবে, রাইট সাইডে বিক্ষেপ করবে। তার মানে দেখতে পেলাম কি, এন মেরুকে যখন কাছে নিয়ে আসছিলাম তখন লেফট সাইডে বিক্ষেপ ঘটেছিল, আবার এন মেরুকে যখন দূরে নিয়ে যাচ্ছি তখন দেখলাম রাইট সাইডে বিক্ষেপ ঘটছে, অর্থাৎ এন মেরু কাছে এলেও বিক্ষেপ ঘটছে আর দূরে গেলেও বিক্ষেপ ঘটছে। এবারে আমরা এন মেরুকে দূরে দেখাচ্ছি, দেখো এন মেরুকে দূরে নিয়ে যাচ্ছি, তাহলে বিক্ষেপ দেখো ডান দিকে ঘটে গেছে। বেশ, এবার এস মেরুকে এরকম কাছে নিয়ে আসবো, দূরে নিয়ে যাব, তাহলে সেক্ষেত্রে কি ঘটে আমরা এখানে স্ক্রিনে লক্ষ্য করে দেখো। স্ক্রিনে দেখতে পাচ্ছ, দেখো এস মেরুকে আমরা কাছে নিয়ে আসছি, কাছে নিয়ে এলে কি হবে, ডান দিকে বিক্ষেপ রয়েছে, তাহলে এস মেরুকে কাছে নিয়ে এলে রাইট, ডান দিকে বিক্ষেপ করছে, রাইট সাইডে বিক্ষেপ করেছে।
তাহলে তোমরা নিশ্চয়ই বলতে পারবে যে আমরা যদি এস মেরুকে দূরে নিয়ে যাই তাহলে লেফট সাইডে বিক্ষেপ ঘটবে, তাই তো? তাহলে এস মেরুকে দূরে নিয়ে গেলে লেফট সাইডে বিক্ষেপ ঘটছে। দেখো সেটা আমরা পরের স্লাইডে দেখিয়েছি। দেখো এস মেরুকে দূরে নিয়ে যাচ্ছি, তাহলে এস মেরুকে দূরে নিয়ে গেলে দেখো লেফট সাইডে বিক্ষেপ ঘটছে। ঠিক আছে, তাহলে আবার আরেকটা জিনিস লক্ষ্য করে দেখো, যখন আমরা একটা কুণ্ডলীটিকে কোনো দিকে মুভ করাচ্ছি না, এই জায়গায় দেখো কোনো দিকে মুভ করাচ্ছি না, তাহলে এই অবস্থায় কিন্তু কোনো ডিফ্লেকশন নেই। তাহলে এই জায়গায় ডিফ্লেকশন নেই, তার মানে কুণ্ডলীর সাপেক্ষে যখন দণ্ডচুম্বকটা স্থির আছে, অর্থাৎ এক্ষেত্রে আপেক্ষিক গতি শূন্য, তাহলে আপেক্ষিক ভি রিলেটিভটা যদি 0 হয় তাহলে কিন্তু গ্যালভানোমিটারে বিক্ষেপ হচ্ছে না, তাহলে এক্ষেত্রে কোনো কারেন্ট যাচ্ছে না। আর ভি যদি VR নট ইকুয়াল টু 0 হয় তখনই আমরা ডিফ্লেকশনটা লক্ষ্য করছি। ঠিক আছে, ওই 4টে ঘটনাকে আমরা ওই ছোট্টতে আমরা প্রকাশ করে দেখাচ্ছি। দেখো একটা এই ট্রিক্সটা তোমরা মনে রাখবে। জাস্ট একটা কুণ্ডলী আঁকলাম, এটা হচ্ছে বৃত্তাকার কুণ্ডলী, এই কুণ্ডলীর সঙ্গে আমরা একটা গ্যালভানোমিটার যোগ করলাম, এখানে গ্যালভানোমিটার। এবার কুণ্ডলীর দিকে একটা দণ্ডচুম্বককে নিয়ে আসবো। ঠিক আছে, বেশ, তাহলে দণ্ডচুম্বকের এন মেরুকে নিয়ে আসছি, তাহলে এন মেরুকে যখন কাছে নিয়ে আসছি তখন বিক্ষেপ, এন মেরুকে দূরে নিয়ে গেলেও বিক্ষেপ ঘটছে। আবার এস মেরুকে যদি কাছে নিয়ে আসি তখনও বিক্ষেপ ঘটলো। আবার এস মেরুকে যদি আমরা দূরে নিয়ে যাই তাহলেও বিক্ষেপ ঘটছে। ঠিক আছে, কিন্তু যদি একটা জায়গায় স্থির রাখা হয় কুণ্ডলীর সাপেক্ষে তাহলে কোনো এখানে বিক্ষেপ ঘটবে না। তাহলে এখানে নীল করে দেখাচ্ছি, তাহলে নীল রঙের জন্য যদি কাছে আসে এক ধরনের বিক্ষেপ হবে, কাছে এলে বিক্ষেপ লেফটে হয়ে গেল, দূরে এলে বিক্ষেপ রাইটে হয়ে যাবে। আবার এস মেরু যখন কাছে আসবে তখন রাইট সাইডে বিক্ষেপ হবে, আবার এস মেরু যখন দূরে চলে যাবে তখন আবার লেফটে বিক্ষেপ হবে। তার মানে একটা কথা পরিষ্কার হচ্ছে, এই কুণ্ডলীর সাপেক্ষে এই যে দণ্ডচুম্বক, এই দণ্ডচুম্বকের যদি আপেক্ষিক গতি থাকে, ঠিক আছে, তাহলে এই যে পরিবাহী কুণ্ডলী ও দণ্ডচুম্বকের মধ্যে আপেক্ষিক গতি, এই আপেক্ষিক গতি ভাষাটা ইউজ করলাম কেন? এক্ষেত্রে যে কেউ গতিশীল হতে পারে, দণ্ডচুম্বক গতিশীল হতে পারে অথবা দণ্ডচুম্বকের সাপেক্ষে কুণ্ডলীও গতিশীল হতে পারে। যে কোনো একটা গতিশীল হলেই হবে, বা দুটো যদি গতিশীল হয় তাহলে উল্টো দিকে গতিশীল হতে হবে, কারণ একই দিকে একই বেগে যদি গতিশীল হয় তখন তাদের আপেক্ষিক গতি শূন্য থেকে যাবে। ঠিক আছে, তাহলে এই আপেক্ষিক গতি থাকলে কুণ্ডলীতে তড়িৎচালক বল আবিষ্ট হয়। ঠিক আছে, এই ঘটনাকে তড়িৎ চুম্বকীয় আবেশ বলে। তাহলে তড়িৎ চুম্বকীয় আবেশ আমরা দেখে নিলাম পরিবাহী কুণ্ডলী আর দণ্ডচুম্বকের মধ্যে যদি আপেক্ষিক গতি থাকে, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। এই আপেক্ষিক গতি থাকলে তবেই তড়িৎচালক বল সৃষ্টি হবে। এই ঘটনাকে বলছি তড়িৎ চুম্বকীয় আবেশ। তাহলে এখানে যে তড়িৎচালক বলটা আবিষ্ট হবে তাকে আমরা বলবো আবিষ্ট তড়িৎ চালক বল। আর যদি বদ্ধ পরিবাহী হয় তাহলে বদ্ধ পরিবাহী কুণ্ডলীতে যে প্রবাহের সৃষ্টি হবে, বদ্ধ পরিবাহী কুণ্ডলীতে যে তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে তাকে আবিষ্ট তড়িৎ প্রবাহ বলে। তাহলে তিনটা জিনিস এসে যাচ্ছে, তড়িৎচুম্বকীয় আবেশ, আর আবিষ্ট তড়িৎচালক বল, আর আবিষ্ট তড়িৎ প্রবাহ। ঠিক আছে, তাহলে কুণ্ডলী এবং দণ্ডচুম্বকের মধ্যে যদি আপেক্ষিক গতি থাকে তাহলে এখানে তড়িৎচালক বল সৃষ্টি হচ্ছে। এই তড়িৎচালক বলটাকে, এই ঘটনাটাকে বলবো তড়িৎচুম্বকীয় আবেশ, আর যে তড়িৎচালক বলটা সৃষ্টি হবে সেটাকে বলবো আবিষ্ট তড়িৎচালক বল।
আর এখানে যে প্রবাহটা ঘটবে তাকে বলবো আবিষ্ট তড়িৎ প্রবাহ। এখন দেখো যে আমরা ওই দণ্ডচুম্বক ছাড়াও কিন্তু এই তড়িৎচুম্বকীয় আবেশ ঘটাতে পারি, সেটা আমরা এখানে দেখাচ্ছি। দেখো এখানে লক্ষ্য করে দেখো দুটো কুণ্ডলী রয়েছে, সেই সলিনয়েড যেটা আমরা বলেছিলাম সলিনয়েডই, দেখো দুটো সলিনয়েড। একটা সলিনয়েডে দেখতে পাচ্ছ গ্যালভানোমিটার যোগ করা আছে, এই যে দেখো কার্ডবোর্ডের তৈরি চোঙ, তার উপরে অন্তরিত তামার তারের কুণ্ডলী, এটা সলিনয়েড। তার দুই প্রান্ত দেখো একটা গ্যালভানোমিটারের দুই প্রান্তের সঙ্গে যোগ করা আছে। একই রকম আরেকটা কুণ্ডলী, তার সঙ্গে দেখো একটা ডিসি উৎস যোগ করা আছে। তাহলে যেটাতে ডিসি উৎস যোগ করেছি তাকে আমরা বলছি মুখ্য কুণ্ডলী, আর যেটাতে গ্যালভানোমিটার যোগ করা আছে সেটা হচ্ছে গৌণ কুণ্ডলী। এখন এই মুখ্য কুণ্ডলীটাকে যদি গৌণ কুণ্ডলীর দিকে আমরা নিয়ে যাই, যেহেতু মুখ্য কুণ্ডলীর মধ্যে একটা তড়িৎ প্রবাহ ঘটছে, তাহলে এটাই একটা চুম্বকের মতো আচরণ করবে, ঠিক আছে। তাহলে এটা যদি চুম্বকের মতো আচরণ, তাহলে দিকটা যদি এন মেরু হয়, দিকটা তাহলে এস মেরু। তাহলে এই সময় দেখো তাহলে এস মেরু কাছে আসছে, তাহলে এস মেরু যদি কাছে আসে তাহলে সঙ্গে সঙ্গে কী হয়ে যাবে, এর ডিফ্লেকশন করবে, ঠিক আছে। ধরো ক্লকওয়াইজ ডিফ্লেকশন করলো। আবার যদি দূরে সরিয়ে নিয়ে যাই তাহলে সঙ্গে সঙ্গে আবার অন্যদিকে বিক্ষেপ ঘটবে। তাহলে এটা যদি আমরা দূরে সরিয়ে নিয়ে যাই তাহলে দেখবো বিক্ষেপটা ওর লেফট সাইডে হচ্ছে। তাহলে দণ্ডচুম্বকের জায়গায় আমরা একটা মুখ্য কুণ্ডলী ব্যবহার করেছি। এই মুখ্য কুণ্ডলীটা যেহেতু দণ্ডচুম্বকের মতো আচরণ করছে, তাহলে একই ঘটনা ঘটবে। আবার এইদের মধ্যে যদি মোশন না থাকে, সেক্ষেত্রেও আমরা দেখো কিভাবে সৃষ্টি করছি, অর্থাৎ গতি না থাকলেও কিন্তু আমরা সৃষ্টি করতে পারি। সেটা একটা পদ্ধতি লক্ষ্য করে দেখো, ঠিক একই রকম আগে যে পদ্ধতিটা বলেছিলাম সেই রকম। তাহলে গৌণ কুণ্ডলী, আর এটা গৌণ কুণ্ডলী, আর এটা মুখ্য কুণ্ডলী প্রাইমারি, এটা সেকেন্ডারি S1 S2 সেকেন্ডারি কয়েল মানে গৌণ কুণ্ডলী, আর এটা প্রাইমারি কয়েল P1 P2। তাহলে P1 P2-র সঙ্গে একটা ব্যাটারি যোগ করেছি, কিন্তু একটা চাবি আছে, সুইচ, দেখছো সুইচ। তাহলে এখানে আর কোনো গতি সৃষ্টি করবো না, মুখ্য কুণ্ডলীটাকে এদিক ওদিক করে নিয়ে যাব না। গৌণ কুণ্ডলীর সাপেক্ষে মুখ্য কুণ্ডলী কী হচ্ছে, স্থির আছে। কিন্তু সেই সময় কে চাবিটাকে আমরা কখনো অন করব, যেই মাত্র অন করব সঙ্গে সঙ্গে দেখবো গ্যালভানোমিটারের বিক্ষেপ ঘটবে। আবার যেই মুহূর্তে অফ করব দেখবো আবার উল্টো দিকে বিক্ষেপ ঘটবে। তাহলে এই কে চাবিটাকে যদি আমরা অন অফ করতে থাকি প্রতি মুহূর্ত, তাহলে কী হবে, এর মধ্যে তড়িৎ ফ্লাক্সের চেঞ্জ হবে। তড়িৎ ফ্লাক্স যেটা, এই চুম্বক ফ্লাক্স তৈরি হবে, চুম্বক বলরেখা। কারণ যেই মুহূর্তে চাবিটা অন করব সেখানে কী হবে, এটা চুম্বকে পরিণত হয়ে যাবে। তার মানে এই গৌণ কুণ্ডলীর কাছে একটা চুম্বক এসে গেলে যে ধরনের আচরণ হয় ঠিক সেই ধরনের আচরণ করবে। তার মানে চুম্বকটাকে নিয়ে আসার মতো সমান হয়ে গেল। আবার যেই এটাকে অফ করে দেবো তার মানে কী হবে, এখান থেকে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে। তড়িৎ প্রবাহ বন্ধ হলে এটা চুম্বকত্ব হারিয়ে যাবে, তার মানে চুম্বকটাকে দূরে নিয়ে যাওয়ার সমান হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা গতিশীল রেখেও করতে পারি, গতিশীল না রেখেও কিন্তু মুখ্য কুণ্ডলীটাকে যদি সুইচ অন অফ করি, প্রবাহটাকে পরিবর্তন করি, তাহলেও কিন্তু আবেশ ঘটবে, ঠিক আছে। তাহলে আমরা আবেশের একটা ছোট্ট অ্যানিমেশন তোমাকে দেখাচ্ছি, এই অ্যানিমেশনটা লক্ষ্য করে দেখো। দেখো লক্ষ্য করে দণ্ডচুম্বকটা কুণ্ডলীর দিকে যাচ্ছে, তার জন্য গ্যালভানোমিটারে দেখো বিক্ষেপ ঘটছে। আবার দূরে সরে আসছে তখন বিক্ষেপ ঘটছে। তাই দণ্ডচুম্বকটা যখন কাছে যাচ্ছে তখনও বিক্ষেপ, আবার দূরে সরে নিয়ে এলেও বিক্ষেপ। অর্থাৎ কুণ্ডলী আর দণ্ডচুম্বকের মধ্যে যদি আপেক্ষিক গতি থাকে তাহলেই আমরা এই ঘটনা লক্ষ্য করি। তাহলে এখানে দেখো এই যে আবিষ্ট তড়িৎচালক বলের সংজ্ঞা দেওয়া আছে। চুম্বক ক্ষেত্র এবং পরিবাহীর মধ্যে আপেক্ষিক গতি থাকলে ওই পরিবাহীতে যে তড়িৎচালক বলের উদ্ভব হয় তাকে আবিষ্ট তড়িৎচালক বল বলে, আর ওই ঘটনাকে আমরা বলি তড়িৎচুম্বকীয় আবেশ। আর যে প্রবাহটা সৃষ্টি হবে দেখো, চুম্বক ক্ষেত্র এবং একটা বদ্ধ পরিবাহীর মধ্যে আপেক্ষিক গতি থাকলে ওই পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চলে তাকে আবিষ্ট তড়িৎ প্রবাহ বলে। তাহলে তড়িৎচালক বলটাকে বলছি আবিষ্ট তড়িৎচালক বল, আর যে প্রবাহটা সৃষ্টি হবে তাকে বলবো আবিষ্ট তড়িৎ প্রবাহ, আর ঘটনাটাকে আমরা বলবো তড়িৎচুম্বকীয় আবেশ। এখন এই তড়িৎচুম্বকীয় আবেশ ঘটনাটা দেখো কী কী বিষয়ের উপর নির্ভর করছে সেটা আমরা এখানে দেখছি। প্রথম বিষয় দেখো, চুম্বকের গতিবেগ বাড়ানো হলে তাহলে আমরা কি লক্ষ্য করব। তাহলে এই চুম্বকটা যদি দ্রুত গতিতে কুণ্ডলীর দিকে আসে তাহলে কী হবে, বিক্ষেপের মানটা বেশি হবে, অর্থাৎ তড়িৎ প্রবাহের মান বেশি হবে। আবার বেশি মেরুশক্তি দণ্ডচুম্বক নিয়ে পরীক্ষাটি করলে আবিষ্ট তড়িৎ প্রবাহের মানও বেড়ে যাবে। তাহলে যে দণ্ডচুম্বকটাকে আমরা নিয়ে আসছি তার মেরুশক্তি যদি বেশি হয় তাহলে দেখব এই গ্যালভানোমিটারের বিক্ষেপটা বেশি হচ্ছে।
আবার কুণ্ডলীর পাক সংখ্যা যদি বেশি হয়, এই যে কুণ্ডলীটা রয়েছে, এই কুণ্ডলীতে একটা পাক সংখ্যা দেখানো হয়েছে, এখানে যদি আমি অনেকগুলো পাক সংখ্যা দিই তাহলে কী হবে, গ্রাউন্ডের বিক্ষেপ আরও বাড়বে, অর্থাৎ প্রবাহ মাত্রা বেশি হবে, তড়িৎচালক বলও বাড়বে। কুণ্ডলীর ক্ষেত্রফল একটা বিষয় আছে, এই যে ক্ষেত্রফলটা, এই যে কুণ্ডলীর ক্ষেত্রফল এরিয়াটা, এই এরিয়াটার যত বেশি হবে তাহলে আবিষ্ট তড়িৎচালক বলটাও তত বেশি হবে। আর সব থেকে বলা হচ্ছে চুম্বক স্থির দেখে যদি কুণ্ডলীকে গতিশীল করা হয়, এখানে আমরা চুম্বকটাকে গতিশীল দেখিয়েছি, তাহলে চুম্বকটা স্থির দেখে যদি কুণ্ডলীটাকেও গতিশীল করি তাহলেও কিন্তু আমরা একই ঘটনা লক্ষ্য করব। তাহলে এতগুলো আমরা এখানে লক্ষ্য করলাম ঘটনা। এবারে দেখো তোমাদেরকে বলা হচ্ছে যে আবিষ্ট তড়িৎচালক বলের মান কী কী বিষয়ের উপর নির্ভর করবে। যদিও আমরা আগে পেয়েছি তবু আরেকবার কুইক বলে দিচ্ছি। এটা ওপেন হয়ে গেল, নিউ টিপ। এবারে দেখো তাহলে আবিষ্ট তড়িৎচালক বলের মান কী কী বিষয়ের উপর নির্ভর করে আমরা একটু কুইক দেখে নিই। কুণ্ডলী এবং চুম্বকের আপেক্ষিক গতিবেগ, সেটা একটু আগে বললাম। তাহলে কুণ্ডলীর দিকে যদি দ্রুত নিয়ে আসি, ওই কুণ্ডলীটার দিকে যদি আমরা দণ্ডচুম্বকটাকে খুব দ্রুত নিয়ে আসি তাহলে কী হবে, তড়িৎচালক বলের মান বেশি হবে। আর মেরুশক্তি, এই দণ্ডচুম্বকের যে মেরুশক্তি রয়েছে, মেরুশক্তি যদি বেশি হয় তাহলে নিশ্চয়ই তড়িৎচালক বলের মান বেশি হবে। আর কুণ্ডলীর পাক সংখ্যা, এখানে যে কুণ্ডলী দেওয়া হয়েছে এই কুণ্ডলীর পাক সংখ্যা যদি আমরা বাড়াই তাহলেও আবিষ্ট তড়িৎচালক বলের মান বাড়বে। তাহলে তিনটে বিষয়, এক হচ্ছে আপেক্ষিক গতিবেগ, দুই হচ্ছে মেরুশক্তি, দণ্ডচুম্বকের মেরুশক্তি, আর তিন হচ্ছে কুণ্ডলীর পাক সংখ্যা। এই তিনটে বিষয়ের উপর আবিষ্ট তড়িৎচালক বলের মানটা নির্ভর করবে, ঠিক আছে, মান। এবারে আমরা পাচ্ছি দেখো আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখটা কী কী বিষয়ের উপর নির্ভর করবে, কোন অভিমুখে তড়িৎচালক বল সৃষ্টি হবে সেটা কীরকম করে আমরা ডিটারমাইন করব। অবশ্য সেটা লেঞ্জের সূত্র থেকে পাবো, কিন্তু এখন আমরা জেনে নিচ্ছি। দেখো মোটামুটি একটা আইডিয়া পাচ্ছি, সেটা হচ্ছে কি না, চুম্বকের কোন মেরু পরিবাহীর কাছে আসছে, কোন মেরুটা গতিশীল রয়েছে, অর্থাৎ কুণ্ডলীটার দিকে, এই যে কুণ্ডলী, এই কুণ্ডলীর দিকে দণ্ডচুম্বকের কোন মেরুটা আসছে, এইখানে কি মেরু আছে সেইটার উপর ডিপেন্ড করবে তড়িৎচালক বলের অভিমুখ। আর পরিবাহী সাপেক্ষে চুম্বকের গতির অভিমুখ, অর্থাৎ যে চুম্বকটাকে কাছে আনছি না দূরে সরাচ্ছি, সেই অনুযায়ী কিন্তু অভিমুখটা নির্ভর করবে, ঠিক আছে। তাহলে কোন মেরুকে আনছো, এখানে কি মেরু আছে সেটা ফ্যাক্টর, আর কোন দিকে নিয়ে যাচ্ছ সেটাও এখানে তড়িৎচালক বলের অভিমুখটা ফ্যাক্টর, তাই তো। তাহলে তড়িৎচালক বলের অভিমুখ দুটো বিষয়ের উপর নির্ভর করছে, কোন মেরু আছে এবং কোন দিকে এটা গতিশীল। এবারে দেখো আমরা চুম্বক আবেশ নিয়ে আলোচনা করব। এখন আমরা দেখো ম্যাগনেটিক ইন্ডাকশন, চুম্বক প্রবাহ আর চুম্বক আবেশ নিয়ে আলোচনা করছি। চুম্বক সেটা যেটা আমরা পড়ে এসেছি সেটা তড়িৎচুম্বকীয় আবেশ, আর এটাকে শুধুমাত্র চুম্বক আবেশ বলছে। চুম্বক আবেশ ভেক্টর অ্যাকচুয়ালি। এটার সংজ্ঞাটা আগে দেখে নাও, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো কোনো পরিবাহীর, এই যে পদার্থের কোনো বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফলে, দেখেছ, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে যে কটি আবেশ রেখা অতিক্রম করে তাকে ওই বিন্দুর চুম্বক আবেশ বলে। তার মানে আমরা চুম্বক বলরেখাতে আমরা পেয়েছি আবেশ রেখা, সেই আবেশ রেখার কথা বলা হচ্ছে তলের সঙ্গে লম্বভাবে অতিক্রম করে যাবে যে কটা আবেশ রেখা। তার মানে এটাকে যদি এভাবে আমরা লক্ষ্য করি তাহলে বুঝতে পারবে যে কোনো তল ধরো রয়েছে, এই যে তলটা রয়েছে, এই তলের মধ্যে কতগুলো আবেশ রেখা লম্বভাবে ছেদ করে গেছে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। আমি এই ছবিটা এঁকে দেখাচ্ছি। দেখো এখানে কোনো একটা তল রয়েছে, এই যে তলটা দেখো, এই যে তলটা, এই তলটা দেখানো হয়েছে, এই তলটার ক্ষেত্রফল হচ্ছে এ, ঠিক আছে। তলটার ক্ষেত্রফল এ যদি হয় তার অভিমুখটা কোন দিকে হবে, তলটার সঙ্গে লম্ব দিক। এইটা হচ্ছে ওই ক্ষেত্রফলটার অভিমুখ, এন ক্যাপ বা ডিএস বলতে পারি, ডিএস ভেক্টর, বা এখানে এ ভেক্টর বলেছে। তার সঙ্গে থিটা কোণ করে ওই চুম্বক বলরেখাগুলো গিয়েছে, আবেশ রেখাগুলো গিয়েছে। তার মানে ক্ষেত্র ভেক্টর যেটা রয়েছে, ক্ষেত্র ভেক্টর ডিএসটা হচ্ছে ক্ষেত্র ভেক্টর। ক্ষেত্র ভেক্টরটা একটু খেয়াল করে দেখবে, যে তলটা তুমি লক্ষ্য করবে, ধরো তোমাকে বলা হলো আমি এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষ আনলাম। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। তোমাকে যদি বলা হয় যে ওয়াই জেড প্লেন, ঠিক আছে, ওয়াই জেড প্লেন, এই প্লেনটাকে আমি ওয়াই জেড প্লেন বলছি। তাহলে দেখো এই যে ওয়াই জেড প্লেন, তাহলে এই ওয়াই জেড প্লেনের অভিমুখ কোন দিকে হবে?
দেখতেই পাচ্ছি ওয়াইজেড প্লেনের সঙ্গে দেখো লম্ব, অর্থাৎ এদিকে এক্স অক্ষের দিকে হচ্ছে, ঠিক আছে, এক্স অক্ষের দিকে দেখো হচ্ছে। তাহলে এইটা হচ্ছে, যদি ক্ষেত্রফলটাকে আমি ডিএস ক্ষেত্রফল বলি, এই ডিএস ভেক্টরটা কিন্তু হবে তার তলের সঙ্গে লম্ব দিকে। একটু খেয়াল করবে, ক্ষেত্রফলটা যেটা বলছি সেটা তল, ওই তলটার সঙ্গে লম্ব দিকে হচ্ছে ক্ষেত্র ভেক্টর, এটা ক্ষেত্র ভেক্টর, ঠিক আছে, ক্ষেত্র ভেক্টর, ভেক্টর তলটার সঙ্গে লম্ব দিকে, এটাই এখানে দেখানো হয়েছে। দেখো এই যে তলটার সঙ্গে লম্ব হবে, এটা দেখো ক্ষেত্র ভেক্টর, তার সঙ্গে থিটা কোণে গেছে বি। তাহলে কোনো জায়গায় ধরো আমি একটা তল এঁকে দেখাচ্ছি, এইটা একটা যে কোনো একটা তল, এই তলটা আমি মার্কিং করে দিচ্ছি, এটা হচ্ছে তলটা, এই তলটার সঙ্গে লম্ব, তাহলে এটা হচ্ছে ডিএস বা ক্ষেত্র ভেক্টর, ডিএস ক্ষেত্র ভেক্টর অভিমুখ। এর সঙ্গে থিটা কোণ করে চুম্বক আবেশ গিয়েছে বি, বি হচ্ছে থিটা কোণ করে গিয়েছে। এর অর্থটা কি? আমরা বলি চুম্বক ক্ষেত্র বি, তাই তো, চুম্বক ক্ষেত্র বি, যেটা একক দেখে বুঝতে পারবে ওয়েবার পার মিটার স্কোয়ার, অথবা এটাকে আমরা বলি টেসলা, ঠিক আছে, এটাকে আমরা টেসলা বলি, টেসলা, ক্যাপিটাল টি, টেসলা। এর মানে হলো একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে ওই বি সংখ্যক আবেশ রেখা অতিক্রম করেছে, ঠিক আছে। দেখো লক্ষ্য করে এখানে কোনো অ্যাঙ্গেলও বলা হলো না, অ্যাঙ্গেলতে যেটা বলা আছে থিটা অ্যাঙ্গেল করে যাচ্ছে, তার মানে বি এর দিকেই কত সংখ্যক না একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে ওই বি সংখ্যক বলরেখা গেছে। কিন্তু আমাকে দেখো লক্ষ্য করে ওই ডিএস এর অভিমুখে কতটা গিয়েছে তা বের করতে হবে। তাহলে বি এর ওই ডিএস এর দিকে উপাংশ কত হবে না বি কস থিটা, তাহলে বি কস থিটাটা হচ্ছে লম্বভাবে গিয়েছে, তাই তো। তাহলে আমি বলতে পারি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে বি কস থিটা সংখ্যক আবেশ রেখা হচ্ছে লম্বভাবে অতিক্রম করেছে। যেহেতু তলটার সঙ্গে অ্যাঙ্গেল আছে থিটা, তাই বি কস থিটা করে দিলাম, তাই তো। তাহলে একক ক্ষেত্রফলের জায়গায় এবার আমরা করব কি, নয়টা ক্ষেত্রফল কত ছিল, ডিএস ক্ষেত্রফল ছিল, তাই তো। তাহলে ডিএস ক্ষেত্রফলের মধ্য দিয়ে কতগুলো ওই আবেশ রেখা লম্বভাবে গিয়েছে, তাহলে এখানে এককের জায়গায় ডিএস ক্ষেত্রফল লিখে দিচ্ছি। তাহলে ডিএস ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত আবেশ, এই লম্বভাবে অতিক্রান্ত বলতে হবে, লম্বভাবে অতিক্রান্ত আবেশ রেখা, এটা কত হবে না বি কস থিটা ইন্টু ডিএস, তাই তো, বি কস থিটা ইন্টু ডিএস। তাহলে এটাকেই আমরা এই যে ডিএস ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত লম্বভাবে অতিক্রান্ত যে আবেশ রেখা, এটাকেই আমরা বলি চুম্বক ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স। তার মানে এটাকে আমরা বলবো চুম্বক ফ্লাক্স ফাই সমান ওই বি ডিএস কস থিটা, এটাকে আমরা লিখছি ভেক্টর ফর্মে বি ডট ডিএস। তার মানে ফাই ইকুয়ালস টু বি ডট ডিএস, এটা খেয়াল থাকবে। তাহলে ডিএসটা হচ্ছে ক্ষেত্রফলটা, ডিএস হচ্ছে ক্ষেত্রফল, ওই ক্ষেত্রফলটা তার অভিমুখ হচ্ছে তলটার সঙ্গে লম্ব দিকে, তার সঙ্গে থিটা কোণ করে যদি কোনো জায়গায় চুম্বক ক্ষেত্র থাকে, থিটা কোণ করে চুম্বক ক্ষেত্র থাকে, তাহলে চুম্বক আবেশের সংখ্যা হবে, চুম্বক আবেশ হবে বি ডট ডিএস, ঠিক আছে।
বি ডট ডিএস। তাহলে একটু খেয়াল করে দেখো, বি এবং ফাই দুটো কিন্তু আলাদা রাশি। বিকে বলা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, চুম্বক আবেশ ঘনত্ব, ঠিক আছে। আর ফাইকে বলা হচ্ছে চুম্বক ম্যাগনেটিক ফ্লাক্স, চুম্বক ফ্লাক্স বলি, শুধু ফ্লাক্স, তাই তো। তাহলে এই তলের মধ্য দিয়ে কতগুলো আবেশ রেখা লম্বভাবে গিয়েছে সেটাকে আমরা বলবো চুম্বক ফ্লাক্স, ঠিক আছে। দেখো, কোনো চুম্বক ক্ষেত্রে অবস্থিত কোনো তলকে যে কটি আবেশ রেখা ওই লম্বভাবে অতিক্রম করে, ঠিক আছে। এই লম্বভাবে অতিক্রম করে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, লম্বভাবে অতিক্রম করে গেছে। এগুলো ড্র হচ্ছে না কেন? এবারে দেখো, এই যে ড্র হচ্ছে না, তাহলে আবেশ রেখা পেয়ে যাচ্ছি। এবারে দেখো, চুম্বক প্রবাহ ঘনত্ব যেটা বি, তার সেটা ভেক্টর রাশি, তার সিজিএস একক আর এসআই একক দেখো এখানে দেখানো হয়েছে, তোমরা দেখে নাও। চুম্বক এই যে চুম্বক প্রবাহ ঘনত্ব, যেটাকে আমরা বি বলছিলাম, চুম্বক ক্ষেত্র বলি, চুম্বক প্রবাহ ঘনত্ব বলি, বা ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, ডেনসিটি কতটা থাকবে, এটা ভেক্টর রাশি, ঠিক আছে। এর মান এবং অভিমুখ দুই আছে। আর সিজিএস একক হচ্ছে গস, ঠিক আছে, গস বা ম্যাক্সওয়েল পার্স সেমি স্কোয়ার, এটাকে আমরা বলছি বি এর একক। আর এসআই একক হচ্ছে ওয়েবার পার মিটার স্কোয়ার, যেটাকে আমরা এখন বলি টেসলা, বিজ্ঞানী টেসলার নাম অনুসারে, তাই ক্যাপিটাল টি। আর এটা মনে রাখবে 1 টেসলা = 10⁴ গস, ঠিক আছে। এই যে সিজিএস একক গস আর এসআই হচ্ছে টেসলা, এদের মধ্যে সম্পর্ক এটা। তাহলে বিটা হচ্ছে ভেক্টর রাশি, ওই জন্য বি ডট, দেখছো ফাই সমান কি হচ্ছে বি ডট ডিএস। তাহলে বি ভেক্টর রাশি আর ডিএসও এই যে ভেক্টর, ক্ষেত্র ভেক্টর, তাদের ডট প্রোডাক্ট করেছি। এটা কিন্তু স্কেলার রাশি ফাইটা, ফাইটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স, এই ঘনত্ব শব্দটা বাদ দিয়ে দেবে, তাহলে চুম্বক প্রবাহ ঘনত্ব, আর সেটা হবে চুম্বক প্রবাহ, এই ফাইটা। তাহলে সেটার একক আমরা এবারে করবো। দেখো, ফাইয়ের একক, ফাই হচ্ছে স্কেলার রাশি, যেটা ডট প্রোডাক্ট করে বের করেছি, ফাই সমান বি ডট ডিএস। তাহলে দেখতেই পাচ্ছি ফাই হচ্ছে স্কেলার রাশি, ফাই মান আছে, এর অভিমুখ নেই, তাই ফাই স্কেলার রাশি। আর ফাইয়ের একক দেখো, সিজিএস হচ্ছে ম্যাক্সওয়েল আর সেটা ওয়েবার, তার মানে এই ম্যাক্সওয়েল পার সেমি স্কোয়ার করে দিয়েছিলাম, সেটা গস হয়ে গিয়েছিল। আর ওয়েবার পার মিটার স্কোয়ার সেটা হয়ে গেছিলো টেসলা। আর ওয়েবারের সঙ্গে ম্যাক্সওয়েলের সম্পর্কটা দেওয়া আছে, 1 ওয়েবার সমান 10⁸ ম্যাক্সওয়েল। তাহলে ফাই এবং বি এই দুটো খুবই ইম্পর্টেন্ট। এই ফাইটা তোমাদের বেশি কাজে লাগবে, সেটা হচ্ছে চুম্বক প্রবাহ, অর্থাৎ কোনো একটা তল দিয়ে, কোনো একটা তলের মধ্য দিয়ে কতগুলো আবেশ রেখা লম্বভাবে গিয়েছে, এটা হচ্ছে ফাইয়ের কনসেপ্ট। এইটা আমরা এখানে প্রায় ইউজ করব, ম্যাগনেটিক ফ্লাক্স বা চুম্বক প্রবাহ। এটা দেখো, এখানে আমি ছবি এঁকে দেখিয়েছি চুম্বক ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্সটা। এখানে লক্ষ্য করে দেখো কীরকমভাবে তলটাকে যে কত অ্যাঙ্গেলে গেলে কীরকম তার ফ্লাক্সটা বেরোচ্ছে। জাস্ট ফর্মুলা দিয়েই বের করবে, এটা জাস্ট তোমাদের সুবিধের জন্য একটু দেখানো হয়েছে। ম্যাগনেটিক ফ্লাক্স ওই ফাই বা ফাই বি কোনো বইতে দেওয়া থাকে, আবার কোনো বইতে ফাই এমও ইউজ করে, ওই একই। তার ফর্মুলা হচ্ছে দেখো বি ডট এ, যেটা আমি লিখেছিলাম ফাই সমান বি ডট ডিএস, ওই ফর্মুলা, ঠিক আছে। বি এ কস থিটা, বা এটাকে আমরা বলতে পারি বি ম্যাগনিটিউড, ডিএস এর ম্যাগনিটিউড, এদের মধ্যে কস থিটা, থিটা যদি অ্যাঙ্গেল হয় তার মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। এরকম না লিখে সিম্পল বি ডিএস কস থিটা লিখে দিচ্ছি। তাহলে এই থিটার মানের উপর কিন্তু তাদের ডিপেন্ড করে দেখো, এখানে থিটা হচ্ছে দেখো 0 ডিগ্রি। কী করে লক্ষ্য করে দেখো, তলটার সঙ্গে লম্বভাবে ফ্লাক্সগুলো গেছে, ঠিক আছে, তলটার সঙ্গে লম্বা, একটু ভালো করে খেয়াল করে দেখো। এই যে তলটা হলুদ রঙের আঁকা রয়েছে, এই তলটা, এই তলের সঙ্গে লম্বভাবে বলরেখাগুলো গেছে, তাহলে দেখে মনে হবে যেন থিটা 90 ডিগ্রি, কিন্তু না, সবসময় ক্ষেত্র ভেক্টরের সঙ্গে অ্যাঙ্গেলটা বের করতে হবে। দেখো, তলটার সঙ্গে লম্ব হচ্ছে ক্ষেত্র ভেক্টর, ওই লম্ব দিকে দেখাচ্ছে এ লেখা আছে, তাহলে যেদিকেই দেখো এ সেদিকেই বি, তাহলে থিটা হচ্ছে দেখো 0 ডিগ্রি, ওই জন্য বি এ কস 0 হয়ে গেছে, বি ইন্টু এ। এখানে ফ্লাক্সটা ম্যাক্সিমাম। এখানে দেখো তলটা যে তলে রয়েছে সেই তলেই কিন্তু ফ্লাক্সগুলো গেছে, তাই তো। তার মানে তলের সঙ্গে অ্যাকচুয়ালি 0 ডিগ্রি সমান্তরালে গিয়েছে এখানে। তাহলে তলের সঙ্গে লম্ব ভেক্টর, এটা ক্ষেত্র ভেক্টর, তাহলে ক্ষেত্র ভেক্টরের সঙ্গে বিটা দেখো 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, তাই তো। তাহলে cos 90 0 হয়ে গেল, তাহলে এখানে ফ্লাক্স হয়ে গেছে 0। আর এটা যে কোনো অ্যাঙ্গেলে গেছে, তাই তলটার সঙ্গে দেখো লম্ব দিকে রয়েছে এ ভেক্টর, ক্ষেত্র ভেক্টরটা লম্ব, তলটার সঙ্গে লম্ব ক্ষেত্র ভেক্টর, আর তার সঙ্গে থিটা কোণ করে বিটা গিয়েছে, তাহলে এখানে ফাই হবে নর্মাল যে প্রসেসটা, বি এ কস থিটা, ঠিক আছে।
এটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স। এখন একটা আমরা প্রবলেম করছি, তোমরা প্রবলেমটা খাতায় করো, আমি এখানে বোর্ডে করে দিচ্ছি। দেখো লক্ষ্য করে, কোনো একটা স্থানে চুম্বক ক্ষেত্র বি 2 × 10⁻³ I ক্যাপ টেসলা, বি এর মান দেওয়া আছে, কুণ্ডলীর ক্ষেত্রফল 3 × 10⁻² মিটার স্কোয়ার, YZ তলে রয়েছে, কুণ্ডলীতে জড়িত চুম্বক ফ্লাক্স কত? তাহলে আমরা জানি ফাই ইকুয়ালস টু বি ডট ডিএস, এই ফর্মুলাতেই আমরা ইউজ করব। তাহলে বি সরাসরি দেওয়া আছে, বি হচ্ছে 2 × 10⁻³ I ক্যাপ টেসলা, আর ডিএসটা কত দেওয়া আছে? ডিএসটা দেখো 3 মানটা দেওয়া আছে 3 × 10⁻² মিটার স্কোয়ার, কিন্তু YZ প্লেন, তাহলে YZ প্লেন মানে তার সঙ্গে লম্ব হয় I ক্যাপ, তাই তো? তাহলে I ক্যাপ এই বরাবর হচ্ছে এত মিটার স্কোয়ার। তাহলে এখানে বসিয়ে দাও, বি হচ্ছে 2 × 10⁻³ ইন্টু ডিএস হচ্ছে 3 × 10⁻², আর বি ডট আই মানে I ডট আই, ঠিক আছে, I ডট I ক্যাপ এত, এটা হবে ওয়েবার। তারপর এটা গুণ করে ফেলো, অ্যান্সার হয়ে যাবে। এবার I ডট আই মানে কি? এই যে I ডট আই মানে হচ্ছে 1, তার মানে জাস্ট এটা গুণ করলে যা জানাচ্ছে 3 × 2 = 6, আর এটা 60, I ডট আই হচ্ছে 1 এত ওয়েবার। ক্লিয়ার? তাহলে আমাদের এটা অ্যান্সার হয়ে গেল। নেক্সট প্রবলেম, এটা তোমরা খাতায় করে ফেলো, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো বি রয়েছে কত? 2 × 10⁻³ টেসলা, তাহলে বি হচ্ছে 2 × 10⁻³ টেসলা, আর কুণ্ডলীর তলের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে আছে, আর কুণ্ডলীর ক্ষেত্রফল এ দেওয়া আছে, এ হচ্ছে 3 × 10⁻² মিটার স্কোয়ার। এখান থেকে দেখো অ্যাঙ্গেলটা বের করতে হবে, থিটাটা কত জানতে হবে। দেখো কুণ্ডলীর তলের সঙ্গে যখন বের করবে, তাহলে কুণ্ডলীর তল যদি আমি বলি, এটা আমি যদি কুণ্ডলী এঁকে দেখাই, এটা হচ্ছে কুণ্ডলীটা, ঠিক আছে, এই কুণ্ডলীটার তলের সঙ্গে, তাহলে কুণ্ডলীর অভিমুখ হচ্ছে কত না, কুণ্ডলীর তলের সঙ্গে এটা 30 ডিগ্রি কোণ করে গেছে, তাহলে কুণ্ডলীর তল যদি এটা হয়, তাহলে এখানে বিটা গেছে তার সঙ্গে 30 ডিগ্রি কোণ করে এদিকে, ঠিক আছে, এটা হচ্ছে বি এর অভিমুখ। তার মানে এইখানটা একটু সরে গেল, এই দিকটা, এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখানে যদি আমি একটা এই তলের সঙ্গে লম্ব টানি, সেটাই হবে ডিএস ভেক্টর, মানে এরিয়া ভেক্টর যেটা, এটা। তাহলে এই এরিয়া ভেক্টরটা সঙ্গে বি এর কোণ কত হবে? তাহলে 90 - 30 দ্যাট ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। তাই এখানে থিটা হবে 60 ডিগ্রি। তাহলে থিটার জায়গায় বসিয়ে দাও 60 ডিগ্রি। এটা খেয়াল করবে, থিটা 30 ডিগ্রি বসাবে না, এটা কুণ্ডলীর তলের সঙ্গে বলেছে, দেখেছো, কুণ্ডলীর তলের সঙ্গে, এটা ক্ষেত্র ভেক্টরের সঙ্গে থিটা কোণে সবসময় ইউজ করা হয়, ক্ষেত্র ভেক্টর, আর এটা বলছে কুণ্ডলীর তল, সেই জন্য থিটা 30 ডিগ্রি হলো না। এবার ফর্মুলায় বসিয়ে দাও, তাহলে ফাই ইকুয়ালস টু বি এ কস থিটা, তাহলে 2 × 10⁻³ 3 × 10⁻², আর cos 60 ডিগ্রি। তো এটা সলভ করে ফেলো, এটা হবে 60 × cos 30 মান হাফ, এটা ওয়েবার, তার মানে 30 ওয়েবার। ক্লিয়ার? তাহলে আমাদের এটা হয়ে গেল 30 ওয়েবার। এখন আমরা তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র, প্রথম সূত্রটা আমি আলোচনা করছি। তাহলে ফ্যারাডের সূত্রের প্রথমে যেটা বলা হচ্ছে, দেখো এই যে চুম্বক ফ্লাক্স, এইটা খুব ইম্পর্ট্যান্ট এখানকার, ঠিক আছে, ম্যাগনেটিক ফ্লাক্স যেটা। তাহলে কোনো কুণ্ডলীর সঙ্গে জড়িত চুম্বক প্রবাহের পরিবর্তন হলেই ওই কুণ্ডলীতে তড়িৎচালক বল আবিষ্ট হয়, এবং চুম্বক প্রবাহ যতক্ষণ পরিবর্তিত হতে থাকে আবিষ্ট তড়িৎচালক বল ততক্ষণ স্থায়ী থাকে, ঠিক আছে। এই চুম্বক প্রবাহটা দেখো, লক্ষ্য করে, এই চুম্বক প্রবাহের যদি সময়ের সঙ্গে পরিবর্তন ঘটে, তাহলে এটাকে আমরা ব্যাখ্যা করছি। মনে করি একটা কুণ্ডলী, এটা পরিবাহী কুণ্ডলী, এই কুণ্ডলীর সঙ্গে একটা চুম্বক ক্ষেত্র, কাছে চুম্বক রাখা আছে। তাহলে কী হবে, আমরা জানি চুম্বকের যদি এটা এন মেরু, এটা এস মেরু ধরি, তাহলে এর থেকে কী হবে, অনেক বলরেখা, কাল্পনিক বলরেখা চারিদিকে এরকম করে নির্গত হয়ে চলে গেছে। তাহলে এই বলরেখাগুলোর কিছু অংশ এই কুণ্ডলীর ভিতর দিয়ে ছেদ করে যাবে,
তাহলে সেই ছেদিত বলরেখার লম্ব উপাংশ নেব, সেটাই হচ্ছে চুম্বক প্রবাহ, তাই না, ফাই। ঠিক আছে, সেটা হচ্ছে ফাই, চুম্বক প্রবাহ ছেদ করে গেছে যেগুলো। এবারে দেখো, যদি আমরা এই দণ্ডচুম্বকটাকে একটু এগিয়ে নিয়ে আসি, তাহলে কী হবে, এখানে ছেদিত ফ্লাক্সের যে সংখ্যাটা সেটা চেঞ্জ হয়ে যাবে। তার মানে এই ফাইটা একবার ফাই 1 থেকে চেঞ্জ হয়ে ধরো ফাই 2 হয়ে গেল, কি না সময়ের সঙ্গে। ঠিক আছে, সময়ের সঙ্গে এটা দেখতে হবে। সময়ের সঙ্গে ফাই যদি চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ ফাই মানে কি, চুম্বক প্রবাহ, তাহলে এই কুণ্ডলিতে তড়িৎচালক বল আবিষ্ট হবে। আর যতক্ষণ এই চেঞ্জ থাকবে, আমরা লক্ষ্য করেছিলাম না, এই দণ্ডচুম্বকটা যদি এক জায়গায় স্থির রাখি তাহলে কিন্তু তড়িৎচালক বল হবে না। তার মানে কি, এই চুম্বক প্রবাহের যতক্ষণ পরিবর্তন চলবে ততক্ষণ এটা স্থায়ী থাকবে। যেই পরিবর্তন বন্ধ করে দেবো, দেখবে তড়িৎচালক বল আবিষ্ট হবে না। ক্লিয়ার? তাহলে চুম্বক প্রবাহটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। চুম্বক প্রবাহের মান যদি স্থির থাকে, অর্থাৎ এখানে যতগুলো লম্বভাবে অতিক্রম করে গেছে বলরেখা বা আবেশ রেখা, সেই আবেশ রেখার লম্বভাবে যাওয়া আবেশ রেখার সংখ্যাটা দেখবে সময়ের সঙ্গে চেঞ্জ হচ্ছে কিনা। যদি চেঞ্জ হয় তাহলে আবিষ্ট তড়িৎচালক বল থাকবে, আর যতক্ষণ চেঞ্জ হবে ততক্ষণ আবিষ্ট তড়িৎচালক বলটা স্থায়ী থাকবে। ক্লিয়ার? তাহলে প্রথম সূত্র এবং তার ব্যাখ্যাটাও করে দিলাম। এবারে আমরা এসে যাচ্ছি দ্বিতীয় সূত্রে। মাইকেল ফ্যারাডের এই দ্বিতীয় সূত্রটা দেখো। প্রথম সূত্র দিয়েছিল কখন তড়িৎচালক বলটা সৃষ্টি হবে, কিন্তু দ্বিতীয় সূত্রে আমরা কি পাচ্ছি দেখো। দ্বিতীয় সূত্রে পাবো তড়িৎচালক বলের মানটা কত হবে সেটা দেখানো হয়েছে। এখানে দেখো, সময়ের সাপেক্ষে কুণ্ডলীর সঙ্গে জড়িত চুম্বক প্রবাহ যে হারে পরিবর্তিত হয়, আবিষ্ট তড়িৎচালক বল তার সমানুপাতিক। ঠিক আছে, তার মানে এটাকে বলতে চাচ্ছেন যে আবিষ্ট তড়িৎচালক বল যদি ই হয় এবং কুণ্ডলীতে যে চুম্বক ফ্লাক্স, অর্থাৎ ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হচ্ছে, ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ ডিটি সময়ে চেঞ্জ হয়েছে ডিফাই সংখ্যক, তাহলে এটার সঙ্গে সমানুপাতিক ডেল ফাই ডেল টি। কিটা না, ডেল টি সময়ে চুম্বক প্রবাহের পরিবর্তন ডেল ফাই। তাহলে ডেল ফাই বাই ডেল টি হচ্ছে কি, চুম্বক প্রবাহ পরিবর্তনের হার। অবশ্যই জড়িত না হলে হবে না, বাইর দিয়ে যেগুলো গেছে সেগুলো হবে না, যেগুলো ওই কুণ্ডলীকে ছেদ করে গেছে সেই জড়িত চুম্বক প্রবাহের পরিবর্তন দেখতে হবে। তাহলে ডেল ফাই হচ্ছে ডেল টি সময়ে চুম্বক প্রবাহের পরিবর্তন, তাকে ডেল্টা টি দিয়ে ভাগ করা হলো, তাহলে এটা পরিবর্তনের হার বোঝাচ্ছে। এই দেখো, ওই যে হারে এই চুম্বক প্রবাহটা পরিবর্তিত হয়, এই যে চুম্বক প্রবাহ, এই চুম্বক প্রবাহটা যে হারে পরিবর্তিত হবে আবিষ্ট তড়িৎচালক বল তার সমানুপাতিক। ঠিক আছে, এটা ভাষাটাকে ঘুরিয়ে বললে খুব ভালো হবে। আবিষ্ট তড়িৎচালক বল কোনো কুণ্ডলীর সঙ্গে জড়িত চুম্বক প্রবাহের পরিবর্তনের হারের সমানুপাতিক। ক্লিয়ার? তাহলে আমরা ধরে নিচ্ছি কোনো কুণ্ডলীতে ডেলটি সময়ে চুম্বক প্রবাহের পরিবর্তন হচ্ছে ডেল ফাই, তাহলে জড়িত চুম্বক প্রবাহের পরিবর্তনের হার সমান ডেল ফাই বাই ডেল টি। ঠিক আছে, তাহলে ফ্যারাডের সূত্র অনুসারে আবিষ্ট তড়িৎচালক বল ওর সমানুপাতিক ডেল ফাই বাই ডেল টি। ঠিক আছে, এটাই তড়িৎচালক বলের মানটা দিচ্ছে। তাহলে প্রথম সূত্রে দেওয়া হচ্ছিল যে কখন তড়িৎচালক বল আবিষ্ট হবে এবং কতক্ষণ সেটা স্থায়ী থাকবে। দ্বিতীয় সূত্রে বলা হচ্ছে তার মানটা কত হবে। ঠিক আছে, এবার আমরা দুটো ব্যাখ্যা করে দিলাম। এবার এসে যাচ্ছি লেঞ্জের সূত্রে। রাশিয়ান বিজ্ঞানী লেঞ্জ এই অভিমুখ সংক্রান্ত, তড়িৎ প্রবাহের অভিমুখ, আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ কোন দিকে হবে তার সংক্রান্ত একটা সূত্র দিয়েছিলেন। সূত্রটা আমরা আগে দেখে নাও, তারপর আমি ব্যাখ্যা করছি। আবিষ্ট এই তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ এমন হয় যেন এই আবিষ্ট তড়িৎচালক বল বর্তনীর তড়িৎ প্রবাহ সৃষ্টির কারণকে বাধা দিতে পারে। বুঝেছো, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। তড়িৎ প্রবাহ সৃষ্টির কারণকে বাধা দিতে পারে। ঠিক আছে, এটাতে সরাসরি দেখলে মনে হবে যেন কোনো অভিমুখ পাচ্ছি না, কিন্তু এটাকে বিশ্লেষণ করতে হবে। বিশ্লেষণ করলে তোমরা অভিমুখটা পাবে। আমি এটাকে ব্যাখ্যা করছি। প্রথমেই ধরে নিচ্ছি একটা কুণ্ডলী। ঠিক আছে, আমরা একটা বদ্ধ কুণ্ডলী ধরে নিলাম। ধরো এখানে একটা বদ্ধ কুণ্ডলী রয়েছে, জাস্ট একটা তামার তারের কুণ্ডলী, পরিবাহী কুণ্ডলী। এই কুণ্ডলীর দিকে আমরা একটা দণ্ডচুম্বকের মেরুকে নিয়ে আসছি। ঠিক আছে, তাহলে তোমরা এটা ধরে নাও যে এন মেরুকে নিয়ে আসছি। ঠিক আছে, আচ্ছা তোমাদের দিক থেকে করলে সুবিধা হবে বুঝতে। আমরা উল্টো দিকে করছি, এদিক থেকে করি।
দণ্ডচুম্বকের এন মেরুকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে, এদিকটা দণ্ডচুম্বকটা আঁকি। তাহলে এখানে লক্ষ্য করে দেখো তোমরা, এই কুণ্ডলীতে যে আবিষ্ট তড়িৎচালক বল হবে সেটা কোন দিকে হবে? দুটো অপশান রয়েছে, হয় এক হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ অথবা দুই হচ্ছে ক্লকওয়াইজ, ঠিক আছে, এই দুটোর একটা হবে। এবার লক্ষ্য করে দেখো, আমরা এন মেরুকে কাছে আনছি, ঠিক আছে, এন মেরুটা গতি হচ্ছে কুণ্ডলীর দিকে আসছে। তাহলে এখানে দেখো বলেছে তড়িৎ প্রবাহ সৃষ্টির কারণকে বাধা দিবে। তাহলে এখানে তড়িৎ প্রবাহ সৃষ্টির কারণটা কি? তাহলে এখানে কারণটা হলো কি না, কুণ্ডলীর দিকে এন মেরুর আগমন, এই এন মেরুর আগমনটা ঘটছে, এটাই কারণ, তাই তো। তাহলে কুণ্ডলী চাইবে ওই এন মেরুর আগমনটাকে বাধা দিতে, অর্থাৎ আসতে দেবে না। তাহলে এন মেরু কাছে আসছে, কুণ্ডলীতে তড়িৎ প্রবাহকে আসতে দেবে না, ঠিক আছে। তার মানে কুণ্ডলীতে এমন একটা এই পাশে মেরুর সৃষ্টি হবে যে মেরুটা এই মেরুকে বিকর্ষণ করবে, ঠিক আছে, তবে বাধা দেবে মানে বিকর্ষণ করবে। তাহলে এখানে যদি এন মেরুর সৃষ্টি হয়ে যায়, আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ এখানে যদি এন মেরুর সৃষ্টি করতে পারে, তাহলে এই এন মেরু দণ্ডচুম্বকের এন মেরুকে বিকর্ষণ করবে, ফলে দণ্ডচুম্বকটা আর কুণ্ডলীর দিকে আসতে পারবে না, বাধা পাবে, ঠিক আছে। অর্থাৎ আমরা বলতে পারি এই কুণ্ডলীতে একটা অ্যান্টি ক্লকওয়াইজ প্রবাহ ঘটবে, যার ফলে এন মেরুর সৃষ্টি হবে। আমরা পড়েছি অ্যান্টি ক্লকওয়াইজ প্রবাহ গেলে এন মেরুর সৃষ্টি হবে। তাহলে এখানে অ্যান্টি ক্লকওয়াইজ প্রবাহটা ঘটছে। তাহলে এন মেরু যখন কাছে আসছে, অ্যান্টি ক্লকওয়াইজ প্রবাহ। ঠিক একই রকমভাবে আমরা যদি এটাকে বিশ্লেষণ করি, এটাকে আমরা কপি করে নিচ্ছি, এন মেরুর দূরে সরে যাওয়াটাকে আমরা বিশ্লেষণ করব, ঠিক আছে। তাহলে এখানে চলে এসেছি, সঙ্গে সঙ্গে দেখো একটু কাটা হয়ে গেল, আচ্ছা তোমরা বুঝে নেবে। এখানে লক্ষ্য করো যে এন মেরুটাকে আমরা গতিটাকে পাল্টে দিচ্ছি, ঠিক আছে, এন মেরুর গতির অভিমুখটা উল্টো করে দিলাম। তাহলে এখন এন মেরুটাকে আমরা দূরে সরে নিয়ে যাব, ঠিক আছে, এন মেরুটাকে দূরে সরে নিয়ে যাব। তাহলে এখানে তড়িৎ প্রবাহ সৃষ্টির কারণটা কি? আচ্ছা, এই অভিমুখটাকে পাল্টে দিই, এখানে আগেরটাই ছিল এন মেরু, এখন লক্ষ্য করব কি মেরুর সৃষ্টি হয়। তাহলে কুণ্ডলীর দিক থেকে এন মেরু কি হচ্ছে, দূরে সরে যাচ্ছে, তাহলে এটা হবে না, এটা বাদ, এটা আমাদেরকে আলাদা করে লিখতে হবে। কারণটা কি না, এন মেরুটা দূরে সরে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে হচ্ছে এন মেরু কুণ্ডলী থেকে দূরে সরে যাচ্ছে। তাহলে কারণটা খুঁজে পেয়েছি। তাহলে এই কুণ্ডলীটা কী করবে, এন মেরুটাকে দূরে সরে যেতে দেবে না, ঠিক আছে, এটা বদ্ধ কুণ্ডলী, এন মেরুটা দূরে সরে যেতে দেবে না, ঠিক আছে। তাহলে এন মেরুকে দূরে সরে যাচ্ছে, এটা হচ্ছে এন মেরুর গতি। তাহলে এন মেরুকেও কী করবে, আকর্ষণ করবে। তাহলে এস মেরু যদি সৃষ্টি হয়, দণ্ডচুম্বকের এন মেরুকে কী করবে, টেনে রাখবে, অর্থাৎ দূরে সরে যেতে দেবে না। তাহলে এখানে এস মেরুর সৃষ্টি হচ্ছে, তাহলে এখানে দেখো ক্লকওয়াইজ প্রবাহ ঘটবে, ঠিক আছে। তাহলে এন মেরু যখন দূরে সরে যাচ্ছে তখন হচ্ছে ক্লকওয়াইজ, ওই আবিষ্ট প্রবাহের অভিমুখটা হচ্ছে ক্লকওয়াইজ। আর এন মেরু যখন কাছে আসছে তখন দেখো প্রবাহ হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, দেখতে পাচ্ছ। তাহলে এন মেরু কাছে এলে অ্যান্টি ক্লকওয়াইজ, এন মেরু দূরে সরে গেলে ক্লকওয়াইজ প্রবাহ। আমরা লেঞ্জের সূত্র থেকেই এটা ব্যাখ্যা করে দিলাম, ক্লিয়ার। ঠিক একই রকমভাবে আমরা যদি এরকমভাবে করি যে কুণ্ডলীর দিকে এন মেরু আসছে, দূরে সরে যাচ্ছে, ঠিক আছে, আমরা একটা পরিবাহী কুণ্ডলী আঁকছি, একই সঙ্গে এঁকে দেবো, বেশ। এই কুণ্ডলী পরিবাহী কুণ্ডলী, এই পরিবাহী কুণ্ডলীর দিকে একটা এস মেরু আসবে, ঠিক আছে, দণ্ডচুম্বকের এস মেরুকে কাছে নিয়ে আসছে। তাহলে এস মেরু যখন কাছে আসবে দেখো, তাহলে এখানে কারণটা হচ্ছে কি, দণ্ডচুম্বকের এস মেরুর আগমন। তাহলে এই অবস্থায় কি হবে, এস মেরুর সৃষ্টি হবে, তাহলে এস মেরুকে বাধা দিবে, তাহলে এখানে ক্লকওয়াইজ প্রবাহ ঘটে যাবে, ঠিক আছে। আবার আমরা এটাকে ব্যাখ্যা করছি। তাহলে এস মেরু যদি দূরে সরে যায়, ঠিক আছে, তাহলে এখানে কারণটা কি, কারণটা হচ্ছে এস মেরু দূরে সরে যাওয়া, ঠিক আছে। কারণটা কি না, এস মেরু দূরে সরে যাচ্ছে, এটাই হচ্ছে আবিষ্ট তড়িৎ প্রবাহের কারণ। তাহলে এস মেরুকে আকর্ষণ করবে এন মেরু, তাহলে এন মেরু সৃষ্টি হলে তবে তো যেতে দেবে না দূরে, বাধা দিচ্ছে, তাহলে এখানে অ্যান্টি ক্লকওয়াইজ প্রবাহ করবে তখন, ঠিক আছে। তাহলে এস মেরু কাছে এলে ক্লকওয়াইজ হচ্ছিল, এস মেরু দূরে সরে গেলে অ্যান্টি ক্লকওয়াইজ প্রবাহ হচ্ছে।
এইভাবে তোমরা লেঞ্জের সূত্রের সাহায্যে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখটা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, বুঝতে পেরেছ? ওকে, এবারে আমরা চলে আসছি, দেখো তাহলে শক্তির সংরক্ষণ সূত্র থেকে লেঞ্জের সূত্রটা ব্যাখ্যা করব। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তোমাদের প্রায় দেওয়া হয়, এটা ব্যাখ্যা করছি আমি কীভাবে শক্তির সংরক্ষণ সূত্র থেকে লেঞ্জের সূত্রটাকে ব্যাখ্যা করছি। বা তোমাদেরকে দুটো দেয়, তাহলে তোমাকে কী প্রশ্ন দেওয়া হয়েছে সেটা আগে ভালো করে লক্ষ্য করবে। শক্তির সংরক্ষণ সূত্র থেকে লেঞ্জের সূত্র ব্যাখ্যা, ঠিক আছে? তাহলে শক্তির সংরক্ষণ সূত্রটা কি না, শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। ঠিক আছে, কি করা যায় না, এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা যায়। ঠিক আছে, আমরা এখানে দেখাবো যে আমরা সৃষ্টি বা ধ্বংস করতে পারছি না, কেবল রূপান্তর করতে পারছি, এটা আমাদেরকে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে আমরা সেই আগের মতো দেখো একটা কুণ্ডলী ধরে নিলাম। ঠিক আছে, একটা পরিবাহী কুণ্ডলী, এই পরিবাহী কুণ্ডলীর দিকে একটা দণ্ডচুম্বককে, যে কোনো একটা মেরু তোমরা ধরো এন মেরুকে নিয়ে আসছো। ঠিক আছে, এন মেরুটা কুণ্ডলীর দিকে গতিশীল। তাহলে এখানে যে আবিষ্ট তড়িৎ প্রবাহটা হবে, এই আবিষ্ট তড়িৎ প্রবাহ কি হচ্ছে, কোনো একটা দিকে হবে, যেটা লেঞ্জের সূত্র থেকে আমরা পেয়ে গেছি, কিন্তু সেই লেঞ্জের সূত্রটাই আনতে হবে। সেই জন্য কী হচ্ছে, আমাকে দেখো শক্তির সংরক্ষণ সূত্র থেকে আসতে হচ্ছে। তাহলে শক্তির সংরক্ষণ সূত্র, এখানে তড়িৎ শক্তি যে আবিষ্ট হবে, ঠিক আছে, তড়িৎ শক্তি আবিষ্ট হবে, এখানে কী হচ্ছে না, তড়িৎ শক্তি। তাহলে এই তড়িৎ শক্তিটা কোথা থেকে এলো? নিশ্চয়ই আমি সৃষ্টি করতে পারবো না, নিশ্চয়ই কোথা থেকে আসবে? কোথা থেকে আসবে না, এই কুণ্ডলী এবং দণ্ডচুম্বক। ঠিক আছে, দণ্ডচুম্বক এবং কুণ্ডলীর মধ্যে যদি আমরা বাহ্যিক কার্য সম্পাদন করতে পারি, সেই কার্যটা এখানে শক্তি হিসেবে যাবে। দেখো, কুণ্ডলী আর দণ্ডচুম্বকের মধ্যে দুটো অপশান, একটা হচ্ছে আকর্ষণ ঘটতে পারে, নতুবা দুই হচ্ছে বিকর্ষণ ঘটতে পারে। ঠিক আছে, তাহলে কুণ্ডলী আর দণ্ডচুম্বকের মধ্যে দুটো ঘটনা ঘটছে, হয় আকর্ষণ নাহলে বিকর্ষণ, এবং কোনটা হবে সেটা ঠিক করবো। এক্ষেত্রে বলতে পারছি, দেখো এই পার্টিকুলার কেসটা নিয়ে আলোচনা করছি। তাহলে দেখো, কুণ্ডলী আর দণ্ডচুম্বকের মধ্যে যদি আকর্ষণ ঘটে, তাহলে কি হবে না, দণ্ডচুম্বক নিজেই কুণ্ডলীর দিকে চলে যাবে, অর্থাৎ বাহ্যিক কার্যের প্রয়োজন হবে না। ঠিক আছে, তাহলে বাহ্যিক কার্য ছাড়াই কুণ্ডলীটা, এই দণ্ডচুম্বকটা কী হবে, কুণ্ডলীর দিকে নিজে চলে যাবে, আকর্ষণ যদি ঘটে। তার মানে কোনো শক্তি ছাড়াই আমি তড়িৎ শক্তি পেয়ে যাব, যেটা শক্তির সংরক্ষণ সূত্রের বিরুদ্ধ। তার মানে বলতে যাচ্ছে যে দণ্ডচুম্বক আর কুণ্ডলীর মধ্যে আকর্ষণ হতে পারে না এই ক্ষেত্রে, পার্টিকুলার এই ক্ষেত্রে। তার মানে এক্ষেত্রে কী করবে, কুণ্ডলীটা কী করবে, ওকে বাধা, বিকর্ষণ করবে। ঠিক আছে, তাহলে বিকর্ষণ করবে, বিকর্ষণ করলে কি হবে, ওই বিকর্ষণ বলের বিরুদ্ধে, তার মানে কুণ্ডলী এবং দণ্ডচুম্বকের মধ্যে বিকর্ষণ বলের বিরুদ্ধে বাহ্যিক কার্য সম্পাদন করতে হবে। ঠিক আছে, তার মানে যখন কুণ্ডলীটাকে, এই দণ্ডচুম্বকটাকে কুণ্ডলীর দিকে নিয়ে যাব, সে করবে কি, ওকে বিকর্ষণ করবে, সেই বিকর্ষণের বিরুদ্ধে ওকে যান্ত্রিক শক্তি দিয়ে ঠেলে নিয়ে যেতে হবে। তার মানে ওই যে যান্ত্রিক শক্তি আমি দিলাম, সেই যান্ত্রিক শক্তিটা, বাহ্যিক যে যান্ত্রিক শক্তিটা আমি দেব, সেই যান্ত্রিক শক্তি ওখানে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে। তার মানে এটা শক্তির সংরক্ষণ সূত্র ভ্যালিড হচ্ছে, তাই তো? তার মানে আমরা কী পেলাম না, এক্ষেত্রে কুণ্ডলী এবং দণ্ডচুম্বকের মধ্যে বিকর্ষণ ঘটছে, অর্থাৎ বাধা দিচ্ছে। তার মানে কনক্লুশনে পেলাম কি না, কুণ্ডলী এবং দণ্ডচুম্বকের মধ্যে বাধা কাজ করছে। ঠিক আছে, তার মানে আমি বলতে পারি যে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ তার কারণকে বাধা দিচ্ছে, যেটা লেঞ্জের সূত্র। ক্লিয়ার?
তাহলে শক্তি সংরক্ষণ সূত্র থেকে আমরা লেঞ্জের সূত্র পেয়ে গেলাম। দেখো এটাই হচ্ছে বাধা দিচ্ছে মানে কি, তার সৃষ্টির কারণকে বাধা দিচ্ছে। ঠিক আছে, তাহলে যে কোনো জায়গায় দেখবে লেঞ্জের সূত্রকে আমরা শক্তি সংরক্ষণ সূত্রকে লেঞ্জের সূত্র পেয়ে যাচ্ছি। আবার ঠিক উল্টোটা যদি আমাকে বলা হয় লেঞ্জের সূত্র থেকে শক্তি সংরক্ষণ সূত্র, তাহলে এটা প্রথমে হচ্ছে লেঞ্জের সূত্র। তাহলে লেঞ্জের সূত্রে কি বলা হচ্ছে না, আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ তার কারণকে বাধা দিবে। ঠিক আছে, তো তাহলে এখানে দেখো কারণ, আমি একটা কুণ্ডলীর ক্ষেত্রে কুণ্ডলী আঁকছি, তাতে একটা দণ্ডচুম্বক আঁকলাম। ঠিক আছে, এন এবং এস আমরা ধরে নিচ্ছি এন মেরুকে কাছে নিয়ে আসছি। তাহলে এখানে কি হবে না, দণ্ডচুম্বকের এন মেরুর আগমনটা হচ্ছে কারণ, তাই তো। তাহলে লেঞ্জের সূত্র অনুসারে কী করবে, বাধা দিবে, তাই তো, বাধা দিবে। কী বাধা দিবে না, কুণ্ডলীটা দণ্ডচুম্বকের এই এন মেরুর আগমনটাকে বাধা দিবে। তাহলে এখানে কী হচ্ছে, যে আবিষ্ট প্রবাহটা হবে সেই আবিষ্ট প্রবাহটা কী করবে, এদের বাধা দিচ্ছে। সেই বাধার বিরুদ্ধে, এই বাধার বিরুদ্ধে বাহ্যিক সংস্থাকে কার্য করতে হবে। ঠিক আছে, কার্য করতে হবে। সেই বাহ্যিক কার্যটাই এখানে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে। তাহলে দেখো বাহ্যিক কার্য তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে এই যে আবিষ্ট তড়িৎ শক্তির উৎস হচ্ছে তাহলে কুণ্ডলী আর দণ্ডচুম্বকের মধ্যে যে বাধা কাজ করছে, সেই বাধার বিরুদ্ধে যে বাহ্যিক সংস্থা কাজ করছে। তাহলে এখানে শক্তির সংরক্ষণ সূত্র ভ্যালিড হয়ে গেল। তার মানে লেঞ্জের সূত্রটা আসলে শক্তির সংরক্ষণ সূত্র। ক্লিয়ার? এখনও একটা আমরা প্রবলেম আলোচনা করছি। প্রবলেমটা তোমরা খাতায় ভিডিওটা পজ করে তুলে নাও, তারপরে আমি সলভ করে দিচ্ছি। একটি স্থানে চুম্বক ক্ষেত্র বি দেওয়া রয়েছে আর কুণ্ডলীর ক্ষেত্রফল দেওয়া আছে 3 × 10⁻² মিটার স্কোয়ার। চুম্বক ক্ষেত্রের সঙ্গে সমকোণে রাখা আছে। কুণ্ডলীকে 180 ডিগ্রি আবর্তন করানো হয়েছে কত সেকেন্ডে, 10⁻³ সেকেন্ডে। তাহলে আবিষ্ট তড়িৎচালক বল কত হবে? তাহলে প্রথমে দেখো চুম্বক ক্ষেত্রটা যেদিকে ছিল আমি কুণ্ডলীটাকে ঠিক উল্টে দিলাম। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, বিটা হচ্ছে যদি চুম্বক ক্ষেত্র এইদিকে থাকে ডান দিকে, এর মান হচ্ছে 2 × 10⁻³ টেসলা। এখানে একটা কুণ্ডলী ছিল, সেই কুণ্ডলীটা মনে করো এইখানে এরকমভাবে রয়েছে। এবার যখন কুণ্ডলীটাকে আমি 180 ডিগ্রি ঘুরিয়ে দেবো, ঠিক আছে, 180 যখন ঘুরিয়ে দেবো, তার মানে অভিমুখটা ঠিক কুণ্ডলীটার উল্টো দিকে হয়ে যাবে। তার মানে এই কুণ্ডলীটা 180 ডিগ্রি ঘুরে গেলে অভিমুখটা চেঞ্জ হয়ে যাবে, তাই তো। তার মানে ফ্লাক্স চেঞ্জটা অ্যাকচুয়ালি ডাবল হয়ে যাবে। ঠিক আছে, 2 × b হয়ে যাবে। এটা খেয়াল রাখবে। কী করে হচ্ছে না, ক্ষেত্রফলটা দেখো, প্রথমের ক্ষেত্রফলটা ছিল এই ডান দিকে, ঠিক আছে, ডিএস ভেক্টরটা, আর শেষে হয়ে গেল ডিএস ভেক্টরটা কী দিকে না, উল্টো দিকে, অর্থাৎ এই দিকে হয়ে গেল। এটা ডিএস ভেক্টর হয়ে গেল। তাহলে ডিএস ভেক্টর দিয়েও করতে পারো, বা এমনি নর্মালি দেখতে পাচ্ছ আমরা φ1 φ2 যদি বের করি তাহলে ডিফারেন্স করলে পেয়ে যাবো। ঠিক আছে, তোমাদের এখানে ফর্মুলা অনুযায়ী তাহলে φ1 বের করছি। φ1 সমান কত হবে দেখো, 2 × 10⁻³ ইন্টু কত ছিল, 3 × 10⁻², 3 × 10⁻² I.I এত ওয়েবার। ঠিক আছে, I.I কেন, সেম ডিরেকশনে রয়েছে। আর φ2 অর্থাৎ অন্তিম 180 ডিগ্রি ঘুরে দেওয়ার পরে, তাহলে বির মান ঠিক আছে, এরও মান ঠিক আছে, 3 × 10⁻²। শুধু দেখো আইটা হয়ে গেছে -I, ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে -I.I। ঠিক আছে, তাহলে এটা দেখো, এটা 1, এটা -1, তার মানে φ2 হয়ে গেল -2 × 10⁻³ × 3 × 10⁻²। তাহলে del φ বের করে নাও। del φ হচ্ছে φ2 - φ1। তাহলে φ2 - φ1 মানে অ্যাকচুয়ালি আসছে তাহলে মাইনাস, এটা কত হবে, প্রথমটা φ1টা হিসাব করে নাও, φ1টা হিসাব করে দিলে 3 × 6, এটা 60। ঠিক আছে, 60, 6 আর 60 ওয়েবার, আর এটা হবে -60 ওয়েবার। তাহলে φ2 - φ1 হবে -60 - 60, দ্যাট ইজ -120 ওয়েবার। এবারে ই বের করব। ই সমান জানি -dφ/dt। ঠিক আছে, -dφ/dt। তাহলে ই সমান মাইনাস, dφ হচ্ছে কত, -120
বাই ডেল টি 10⁻³ দেওয়া আছে এত ভোল্ট, তার মানে এটা প্লাস হয়ে যাবে 120 বাই 10⁻³ ভোল্ট। আচ্ছা, এখানে একটা কথা বলে যাই, আমি অ্যাভয়েড করে গেছি, যেটা হচ্ছে ফ্যারাডে এবং লেঞ্জের সূত্রের কম্বিনেশন যে সূত্রটা। ফ্যারাডের সূত্রে আমরা পেয়েছি ই সমানুপাতিক ডি⁵ ডেল টি, ঠিক আছে। আর লেঞ্জের সূত্র থেকে পেয়েছিলাম সৃষ্টির কারণকে বাধা দিবে, দুটোকে কম্বাইন করতে হবে। তাহলে ফ্যারাডের সূত্রে সমানুপাতিক তুলে দিলে একটা ধ্রুবক আসবে কে ওই ডেল⁵ বাই ডেল টি। এবারে এই কে যে ধ্রুবকটা, এটা কি হচ্ছে ডেল⁵ ডেল টির মানটা এমনভাবে অ্যাডজাস্ট করা হয়েছে যে ডেল⁵ বাই ডেল টি যদি 1 হয় তাহলে ই সমান 1 ভোল্ট হয়, সেক্ষেত্রে কে সমান হয়ে যাচ্ছে 1। তার মানে ফ্যারাডের সূত্রের গাণিতিক রূপটা হলো ই সমান ডেল⁵ বাই ডেল টি। এবার ফ্যারাডের সূত্র আর লেঞ্জের সূত্র যদি কম্বাইন করি সেক্ষেত্রে পাবো ই ইকুয়ালস টু মাইনাস ডেল⁵ বাই ডেল টি, যেটা আমি এখানে ইউজ করেছি। এটা আমি ছেড়ে গিয়েছিলাম, এখন বলে দিলাম, ঠিক আছে। এবারে আমরা নেক্সট আলোচনা করছি একটা ছোট্ট অঙ্ক, তোমাদের প্রায় পরীক্ষায় থাকে, সেটা একটু দেখে নাও কীভাবে আমরা এটাকে সলভ করব। কোনো জায়গায় ফ্লাক্স চেঞ্জ দেওয়া আছে φ = 3t² - 5t + 5 অনুসারে চেঞ্জ হচ্ছে, t সমান 2 সেকেন্ডে কতটা আবিষ্ট তড়িৎচালক বলা হবে। তাহলে φ = দেওয়া আছে φ সমান 3t² - 5t + 5, তাহলে তুমি d⁵ dt বের করে নাও। d⁵ dt = 6t - 5, d⁵ dt at 2 সেকেন্ড বের করে নাও। d⁵ dt at t = 2 সেকেন্ডে, তাহলে 6 × 2 - 5, দ্যাট ইজ 12 - 5 মানে 7। এবারে ইতে বসিয়ে দাও, ই ইকুয়ালস টু মাইনাস d⁵ dt, ঠিক আছে, অ্যাট t = 2 সেকেন্ড, তার মানে -7 ভোল্ট। এটা হচ্ছে ওই 2 সেকেন্ডে তড়িৎচালক বলের মান। তাহলে আমরা আজকে লেঞ্জের সূত্র, ফ্যারাডের সূত্র, লেঞ্জের সূত্র থেকে কীভাবে তড়িৎ প্রবাহের অভিমুখ বের করব, ফ্যারাডের সূত্র থেকে তার কী করে হিসাব করব, সেগুলো আমরা এখানে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর একটা ছোট্ট প্রবলেম দিয়ে আমরা শেষ করব। একটা দণ্ডচুম্বককে যদি আমরা ফেলাচ্ছি, দেখো উলম্বভাবে পড়ছে, অথচ সে জায়গায় একটা পরিবাহী কুণ্ডলীকে যদি রেখে দিই, জাস্ট একটা পরিবাহী কুণ্ডলীর মধ্য দিয়ে দণ্ডচুম্বকটাকে ফেরানো হচ্ছে, তাহলে এটা যদি পরিবাহী কুণ্ডলী, ঠিক আছে, এটা পরিবাহী কুণ্ডলী, আর চুম্বক এসে পড়ছে, তার মানে চুম্বক এসে পড়া মানে এর মধ্যে কী হবে, ফ্লাক্স তৈরি হচ্ছে, সেই ফ্লাক্সটা চেঞ্জ করবে, তার মানে এর মধ্যে তড়িৎচালক বল সৃষ্টি হয়ে যাবে, তড়িৎচালক বল সৃষ্টি হওয়ার জন্য প্রবাহ ঘটবে, সেই প্রবাহ আবিষ্ট প্রবাহ হবে, তাই তো। তাহলে পরিবাহীতে আবিষ্ট প্রবাহ হবে, এই আবিষ্ট প্রবাহ কি করবে, এই দণ্ডচুম্বককে লেঞ্জের সূত্র অনুসারে বাধা দিবে, তাহলে বাধা দিচ্ছে। তাহলে এই বাধার জন্য কি করবে, দণ্ডচুম্বকটা অভিকর্ষ ত্বরণ জি এর থেকে কম ত্বরণে নিচে পড়বে, ঠিক আছে, নিচে পড়বে। এবার দণ্ডচুম্বকটা যখন নিচে চলে আসবে, দণ্ডচুম্বকটা নিচে চলে আসা মানে এস মেরুটা অ্যাকচুয়ালি এদিকে হয়ে যাবে, এন মেরুটা এই পাশে, তাহলে তখন দেখো এস মেরু যখন দূরে সরে যাচ্ছে, ঠিক আছে, এস মেরু দূরে সরে যাচ্ছে, তাহলে এখানে কী হবে, এন মেরুর সৃষ্টি হয়ে যাবে। এন মেরুর সৃষ্টি হলে ওকে আবার তখন টেনে রাখবে, তখনও কিন্তু বাধা প্রদান করবে, ঠিক আছে, লেঞ্জের সূত্র অনুসারে। তখনও একই ব্যাপার, জি এর থেকে কম ত্বরণে নিচে পড়বে। তাহলে একটা দণ্ডচুম্বককে যখন অবাধে পড়তে দিচ্ছি, মাঝখানে যদি একটা পরিবাহী কুণ্ডলী থাকে, তাহলে কিন্তু সে জি ত্বরণ নিয়ে পড়বে না, জি এর থেকে কম ত্বরণ নিয়ে অবাধে নিচে পড়বে। এটা লেঞ্জের সূত্র থেকে আমরা ব্যাখ্যা করতে পারছি। তাহলে আমরা আলোচনা করলাম তড়িৎচুম্বকীয় আবেশের ফার্স্ট পার্ট 1। সেকেন্ড পার্টে আমরা সেলফ ইন্ডাকট্যান্স আর কীভাবে গতীয় তড়িৎচালক বল সৃষ্টি হয় সেগুলো আলোচনা করব, সেটা অবশ্যই তোমরা দেখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং ইউটিউব চ্যানেল ফিজিক্স প্রজেক্ট উইথ মোহনলাল। তোমরা ফিজিক্স প্রজেক্ট উইথ মোহনলাল দিয়ে ইউটিউবে সার্চ করবে, আমার অন্যান্য ভিডিও পেয়ে যাবে, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যাতে আগামী দিনে ভিডিও রিলিজ করলে তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ।